সিপিএম আবার একটা দল হলো নাকি, একটা জঙ্গি সংগঠন? সিপিএম এর যদি 14 পুরুষের ক্ষমতা থাকে, তাহলে সিপিএম এর সর্বোচ্চ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, মীনাক্ষীকে দাঁড় করাক না বিধানসভায় শওকত মোল্লার বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি তৃণমূলের একজন নেতা মন্তব্য করেছেন অন ক্যামেরা যে মীনাক্ষী মুখার্জিকে যদি শওকত মোল্লার বিরুদ্ধে ভোটে দাঁড় করানো যায়, তাহলে মীনাক্ষী মুখার্জি নাকি পরাজিত হবেন, একেবারে বিপুল ভোটে হারবেন। আমরা করে অনুরোধ করছি মীনাক্ষী এবং শওকত মোল্লা তারা দাঁড়াক। মীনাক্ষী মুখোপাধ্যায়ের শওকত মোল্লা কেন, তৃণমূলে যাকে বললেন তার বিরুদ্ধেই উনি দাঁড়ান, কিন্তু পুলিশকে 7 দিনের জন্য বলুন থানায় বসে থাকতে, 7 দিন, বেশি না, 8 দিনও না। তারপর গুন্ডা ফুন্ডা আপনাদের যেরকম থাকবে থাকুক, খালি পুলিশ 7 দিন থানায় বসে থাক থেকে বলুন কোথায় কাকে কখন দাঁড়াতে হবে, তৃণমূলই আমাদের প্রার্থী তালিকা ঠিক করে দিক, আমরা লড়তে প্রস্তুত আছি, তারপর দেখা যায় কত ধানে কত চাল। জাস্ট 7 দিন পুলিশ থানায় বসে থাক। তৃণমূল এটাও বলছে যে সিপিআইএম জঙ্গি সংগঠন। বলছে তো বলছে, কি আছে, এরা তো একটা সময় আমাদের রাজ্য সরকারের টেক্সট বুকে ক্ষুদিরাম বোসকে জঙ্গি বলেছিল, টেররিস্ট বলেছিল। যে ক্ষুদিরাম বোসকে টেররিস্ট বলতে পারে, সে আমাদেরকে জঙ্গি বলবে না তো কি বলবে? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আবারও একটা তুলকালাম কাণ্ড। কল্যাণ ব্যানার্জিকে দেখা গেল সাসপেন্ড করলেন জেপিসি, তার সঙ্গে সঙ্গে 10 জন সদস্যকেও সাংসদকেও সাসপেন্ড করা হলো। কিন্তু প্রসঙ্গ উঠছে বারংবার, কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিজেপি তার বিরুদ্ধে চক্রান্ত করছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনি বলছেন যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি, সমর্থন করেন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কদিন আগে দেখলাম যে উনি উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সাথে হচ্ছে পোজ দিয়ে ছবি তুলে প্রচার করছেন। সুতরাং মানে এটা তৃণমূল কংগ্রেসের একটা অদ্ভুত রকমের সেকুলারিজম। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার ফ্রন্ট তৈরি করার জন্য হচ্ছে দিল্লিতে, আবার আপনার মনে থাকবে কিনা জানি না, পণ্ডিত নেহেরু জন্মশতবর্ষের প্রোগ্রামে গেলেন দিল্লিতে, এখানে দমদম এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে বলে গেলেন সাংবাদিকদেরকে যে আমি যাচ্ছি সেকুলার ফ্রন্ট তৈরি করতে। সেকুলার ফ্রন্ট তৈরি করার জন্য দিল্লিতে গিয়ে কি করলেন, পণ্ডিত নেহেরুর প্রোগ্রাম থেকে বেরিয়ে এলকে আডবাণীর বাড়িতে চলে গেলেন। চিন্তা করতে পারেন, যে লোকটা বাবরি মসজিদ ভাঙলো, তার বাড়িতে গেলেন সেকুলার ফ্রন্ট তৈরি করতে। ফিরে এসে তখন সামনে রাষ্ট্রপতি নির্বাচন ছিল, এসে বললেন যে আমরা চাই এলকে আডবাণীকে রাষ্ট্রপতি করা হোক। তারপরে আবার বললেন যে জাতীয় সরকার তৈরি করা হোক, যেখানে এলকে আডবাণীকে প্রধানমন্ত্রী করা হোক। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম এলকে আডবাণীর হাত ধরে সেকুলারিজম চিনেছিলেন, সেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদিত্যনাথের সঙ্গে ছবি তুলে ওয়াকফ বিল বুঝে এসছেন। ভালো কথা, এইভাবেই ওরা চলুক। তাহলে কি নওশাদ সিদ্দিকী যেটা বলছেন সেটা সমর্থনযোগ্য? আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, তবে আমি একটা কথাও এখানে বলবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী হতে পারেন এবং আহ, এই ধরনের লোকের বিরোধী হওয়াই উচিত, কিন্তু বিজেপি যে একটার পর একটা মানে এই পলিসি নিচ্ছে, এর আগের বারও করেছে। পার্লামেন্টে কোনো একটা বিষয়ে বিতর্ক হলো, সমস্ত বিরোধী দলের একসাথে বোধহয় 100 কতজনকে সাসপেন্ড করে দিল। এর আগে রাহুল গান্ধীর মানে সদস্যপদ খারিজ করে দিয়েছিল, পরে আদালতের রায়ে সেটা আবার ফেরানো হলো রাহুল গান্ধীর সদস্যপদ, এবং সেটা সবচেয়ে লজ্জা, তা হচ্ছে আমরা গর্ব করে বলি গোটা বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশ। আর সেই দেশে কিনা পার্লামেন্টের বিরোধী পক্ষে সবচেয়ে বড় নেতাকে হচ্ছে তাড়িয়ে দেওয়া হয়, এবং সেই দেশের সুপ্রিম কোর্টই সেটা নিন্দে করে তাকে আবার পার্লামেন্টে ফেরায়। এটা কি ভারতের গণতন্ত্রের খুব ভালো বিজ্ঞাপন হলো গোটা পৃথিবীর কাছে? অতএব ওদের এই 100 খামি করে যে বিরোধী দলের সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া, এইটাকেও আমরা তাহলে সমর্থন করি না। কিন্তু এটা ঘটনা আজকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মুখে ওয়াকফ নিয়ে শুনতে হয়, গোটা পশ্চিমবাংলায় গত 10-15 বছরে ওয়াকফের জমি অকাতরে দখল হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য। ওয়াকফের জমির ওপর তৃণমূল কংগ্রেসের নেতাদের মানে মানে বাড়ি গাড়ি থেকে শুরু করে কি না তৈরি হয়েছে। আপনি আপনার সাথে আমার সাথে চলুন, আমি বাইপাসের পেছনে আপনাকে দেখিয়ে দেবো কবরস্থানের জমিতে মানুষ মাটির তলায় শুয়ে আছে, কবর, তার সেই কবরস্থানের জমির ওপর জাভেদ খান নিজে সেই জমি উদ্বোধন করেছে, কবরস্থান উদ্বোধন করেছিল, সেই জমিতে মানুষকে কবর দেওয়ার কথা, তার উপর বিল্ডিং তুলে দিয়েছে। সুতরাং এইগুলো করে তারপর ওরা যদি ওয়াকফ ওদের কাছ থেকে শুনতে হয়, তাহলে এই আমরা কি বলবো, হাসবো না কাঁদবো বলুন? আর সংখ্যালঘু ভোট তো একটা বড় ফ্যাক্টর সামনেই বিধানসভা। আমরা সম্প্রতি দেখতে পেলাম কোচবিহারে একজন মুসলমান সম্প্রদায় ভুক্ত মহিলার বাড়িতে গিয়ে পুলিশ তাকে একেবারে হত্যা করলেন। আমরা উত্তরপ্রদেশের ঘটনা এর আগে দেখেছি, সেখানে সংখ্যালঘু নির্যাতন দেখেছি, রাজ্যেও দেখছি। তাহলে রাজ্যেও কি সংখ্যালঘুরা সেফ নয়? আমি আপনাকে একটা অনুরোধ করছি, এটা আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না যারা আলোচনাটা শুনছেন। 2011 সাল থেকে আজকে পর্যন্ত দুটো তালিকা বানান। এক, পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবাংলায় কারা কারা খুন হয়েছে দলমত নির্বিশেষে। দুই, পুলিশের গুলিতে পশ্চিমবাংলায় কে কে খুন হয়েছে পুলিশের হাতে। দুটোতেই আপনি দেখবেন 90%-এর ওপর মানুষ ধর্মীয় মুসলমান। যারা তৃণমূলের গুন্ডাদের হাতে খুন হয়েছে তাদের মধ্যে 90%-এর ওপর মানুষ, এবং পুলিশের গুলিতে যারা খুন হয়েছে, কোনো হিন্দু খুন নিয়ে আমি বলবো না, সে রাজেশ তাপস খুন হয়েছেন দাড়িভিটে, এখানে সুদীপ্ত গুপ্ত খুন হয়েছেন, আমাদের সহকর্মী ছিল, ছাত্র কমরেড ছিল, কিন্তু তার বাইরে 90% নাম পুলিশের হাতে যারা মারা গেছে। আমার যদি খুব ভুল না হয়, রোজিনা খাতুন ছিলেন, বিদ্যুতের জন্য লড়াই করছিলেন,
ভাঙড়ে, তারপরে ভাঙড়েই মারা হলো মফিজুলকে আলমগীরকে, পুলিশ গুলি করে মারলো। আমাদের ইয়েকে খুন করলো, মইদুল মিদ্দাকে খুন করলো নবান্ন অভিযানে, পিটিয়ে খুন করলো। সুতরাং যত লোক মারা গেছে পুলিশের গুলিতে 90% হচ্ছে ধর্মে মুসলমান, এবং তৃণমূলের হাতে পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরে খুন হয়েছে যারা, দেখবেন তারা হচ্ছে ধর্মে মুসলমান। তৃণমূল কংগ্রেস এই যে মানে নিজেকে দেখায় যে আমরা বিরাট সংখ্যালঘু দরদি দল হিসেবে, এটা তো বিজেপি সরকারের মন্ত্রিত্ব করা দল, বিজেপিকে পশ্চিমবাংলায় ডেকে আনা দল, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এদের এই এই মানে একদম তথ্য পরিসংখ্যান যদি আপনি দেখেন, তাহলে সত্যি দলটা চরিত্র কি এবং সরকারের চরিত্র কি, কি অবস্থায় চলছে আপনারা দেখতে পাবেন। কিন্তু বিধানসভা নির্বাচনে ভাঙড় একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, কারণ সংখ্যালঘু ভোটের একটা বড় সমর্থন রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ভাঙড়ের একাধিক রকম ঘটনা ঘটছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছেন, কারণ শুভেন্দু অধিকারী সর্বসমক্ষে তাকে জঙ্গি বলেছেন, এমনও বলেছেন যে শওকত মোল্লা নাকি কাশ্মীরের জঙ্গি পোষেন। কি বলবেন? আমার মনে হয় যদি মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া এইভাবে বলে দেয় তাহলে আইনি নোটিশ পাঠানোই উচিত। তবে শওকত মোল্লার দুটো আইনি নোটিশ পাঠানো উচিত ছিল, এক শুভেন্দু অধিকারীকে ওনাকে জঙ্গি বলার জন্য, দুই মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা পৃথিবীর সামনে এবং ওনারও সামনে ওনাকে বলা যে শওকত তুই তো সারাদিন বোম মারিস। সুতরাং আমি জানি না ওনার হয়তো উকিলের পেমেন্টের টাকা কম পড়েছে, উকিল বলেছে এই পেমেন্টে একটা বেশি চিঠি দিতে পারবো না, সেরকম হলে আমরা চাঁদা তুলে দেবো উকিলের পেমেন্টের, ওই একই উকিলকে বলে আর একটা চিঠি মমতা ব্যানার্জিকে পাঠানো উচিত। কিন্তু একাধিক ব্যক্তিত্ব বলছেন যে নওশাদ সিদ্দিকীকে শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল ইসলাম তারা বেশি ভয় পান তুলনায় শুভেন্দু অধিকারীর থেকে। তাই সত্যি আপনি সমর্থন করেন? দেখুন, এইটুকু বলতে পারি যে শুভেন্দু অধিকারী নিজের কেন্দ্রে স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলতে কোথাও কোনো অসুবিধা হয় না, কিন্তু নওশাদ সিদ্দিকী তার দোষটা কি? নিজের কেন্দ্রে একজন বিধায়ক স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তুলতে গেছে বলে তাকে 40 দিন জেল খাটতে হয়েছে, 42 দিন বোধহয় জেল খাটতে হয়েছে। তথ্যটা আপনাদের সামনে রয়েছে, তারপরে বাকি এর থেকে কে কি বুঝবে না বুঝবে সে তারা ঠিক করবেন। আসলে তৃণমূল কংগ্রেস যেটা করেছেন, পশ্চিমবাংলায় যে রাজনীতি করেছেন, যে 30% বাংলার মানুষ মুসলমান ধর্মে, উনি জানেন যে যদি বিরোধী পরিসরে বামপন্থীরা থাকে কি কংগ্রেস থাকে যারা ধর্মনিরপেক্ষ দল, তাহলে আমি 30% মুসলমানকে ভয় দেখাতে পারবো না। তাই কিন্তু বামপন্থীদেরকে কি কংগ্রেসকে মেরে পিটিয়ে শেষ করে যদি সেই জায়গায় বিজেপিকে বিরোধী দল করে রাখা যায়, তাহলে পশ্চিমবাংলায় যেটা হবে, আমি বিজেপির ভয় দেখিয়ে এই 30% ভোট আমি গ্যারান্টি করতে পারবো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলেও কোনো সংখ্যালঘু নেতাকে সেই অর্থে গুরুত্ব দেন না একটা স্তরের পরে। আপনি দেখবেন বাবুল সুপ্রিয় ওনার দল জয়েন করে মন্ত্রী হয়ে গেল, যে তার কদিন আগে পর্যন্ত ওনাকে বেগম পিসি বলতো, সে দলে জয়েন করলো করে মানে জাস্ট বিধায়কটা হলো, মন্ত্রী হলো আসানসোলে দাঙ্গা করে এসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের যারা সংখ্যালঘু বিধায়করা রয়েছেন, যাদের মধ্যে যোগ্যতা রয়েছে কোনো একটা জায়গায় একটু উঠে আসা, দেখবেন তারা বেশিরভাগই কেউ মন্ত্রী নয়। যে শওকত মোল্লার কথা বললেন, কি আরো এরকম যারা আছে, ফিরহাদ হাকিম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে আপনি দেখবেন না কোনো সংখ্যালঘু মন্ত্রী আছেন বলে। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সুতরাং উনি সবসময় এইটা চান না যে কোনো সংখ্যালঘু সমাজের মধ্যে থেকে কেউ উঠে আসুক যিনি কিনা ওনার এই একচেটিয়া আহ, আমি প্রভাব বলবো না, কিন্তু ওনার উপর যে নির্ভরতা আছে কিছু মানুষের, একটা অসহায়তা থেকে একটা নির্ভরতা আছে, সেই জায়গাটা চ্যালেঞ্জ হোক, এটা উনি চান। আচ্ছা, সংখ্যালঘু ভোট এই ভয় থেকে কি আজ যখন অধিকার সমাবেশ হলো আইএসএফ এর, আমরা দেখতে পেলাম ধর্মতলা শহীদ মিনারে, সেখানে নওশাদ সিদ্দিকীকে আসতে বাধা দান করলো হাইকোর্ট, কলকাতা পুলিশ থেকে শুরু করে সবাই? দেখুন, কলকাতা পুলিশ খালি নওশাদ সিদ্দিকী বলে না, আপনি যদি দেখেন আমি সংখ্যালঘু ভোট, দেখুন আমরা বামপন্থীরা মনে করি যিনি সংখ্যালঘু মানুষ তিনি সংখ্যাগুরুর সাথে একেবারে সমান অধিকারে সমান মর্যাদায় মাথা উঁচু করে বাঁচবেন। আমরা কখনোই এটাকে কোনো ভোট ব্যাংক হিসেবে দেখি না এই ধরনের ভাষাগুলো, যে কারণে আপনি দেখবেন যে অন্যান্য দল এমনকি বিজেপির মতো দলেও মাইনরিটি সেল আছে, কিন্তু কোনো কমিউনিস্ট পার্টিতেই, আপনি খালি সিপিআইএম বলে না, কোনো কমিউনিস্ট পার্টিতেই আপনি কোনো ওই সংখ্যালঘু মোর্চা মাইনরিটি সেল আপনি দেখবেন না। কেননা আমরা সংখ্যাবাদে নয়, আমরা প্রত্যেকজন মানুষের হচ্ছে ন্যায্য অধিকারে আমরা বিশ্বাস করি। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, খালি প্রশ্নটাকে নওশাদ সিদ্দিকীর নয়, বামপন্থীরা যখন মিটিং করতে গেছে, মিছিল করতে গেছে, আপনি দেখেছেন নিয়মিত আমাদেরকে আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে। এই রাজ্যের সরকার ক্ষমতায় আসার পরে একেবারে গভর্নমেন্ট অর্ডার ইস্যু করেছিল যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল সভা করতে পারবে না, আমরা গভর্নমেন্ট অর্ডার। বিজেপি মিটিং করতে গেছে, ওদেরকে আদালত থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। কংগ্রেস করতে গেছে, পারমিশন নিয়ে আসতে হবে আদালত থেকে। আইএসএফ এর ক্ষেত্রে আপনি বললেন, এর আগেও একবার নওশাদকে নিতে হয়েছে পারমিশন, এক্ষেত্রে আবার নিতে হয়েছে। এমনকি আরজিকর আন্দোলনের সময় অভয়া মঞ্চ কি ডাক্তারদের কিছু সংগঠন কি
যারা ওই দ্রোহের কার্নিভাল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাসান ডান্সের দিন পাল্টা, তাদেরকে পর্যন্ত আদালত থেকে নির্দেশ আনতে হয়েছে। দুপুরবেলা পুলিশ গার্ডরেল বসালো, বিকেলবেলা সেই দাঁড়িয়ে থেকে ওইখানে গার্ডরেল খুললো পুলিশ। অতএব পশ্চিমবাংলাতে একটা বিরোধী দল মিটিং করবে, মিছিল করবে, তাকে যদি প্রতিটা ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয়, তাহলে আমি এটা মনে করি আদালতেরও একটা জায়গায় দাঁড়িয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া উচিত, পুলিশকে একটা জায়গায় শাস্তি দেওয়া উচিত যে কেন বারবার করে। এবং একটা ক্ষেত্র আপনি দেখবেন না, সে আপনি দলমত নির্বিশেষে বলছি, সিপিএম হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, বিজেপি হোক, এই মানে অভয়া মঞ্চ বা এরকম কোনো সামাজিক সংগঠন হোক, একটা ক্ষেত্রে তারা আদালতে গেছে এবং তাদের সেই আবেদন খারিজ হয়েছে। আপনি দেখতে পাবেন প্রত্যেক ক্ষেত্রে আদালত পারমিশন দিয়েছে। অতএব এই প্রশ্ন করতে হবে, আদালতকেও আমরা আবেদন করছি যে কেন প্রত্যেকবার পুলিশের এই ভূমিকা আমরা দেখবো, এবং কেন প্রত্যেকবার পুলিশ কাজে, মনে করুন আছে সিপিএম একটা বড় দল, কি কংগ্রেস কি বিজেপি বলুন কি আইএসএফ বলুন, তাদের একটা টাকা পয়সা আছে, সবকিছু রয়েছে, তাদের 5 জন আইনজীবী আছে প্রতিটা দলের। দরকার হলো হাইকোর্টের সঙ্গে সঙ্গে বিকাশ মাসে উঠে বললেন আমার আর্জেন্ট ম্যাটার আছে, এক্ষুনি আপনাকে শুনতে হবে মিলর্ড, জাজ পারমিট করলেন, হলো, তক্ষুনি অর্ডার বেরিয়ে গেল, হলো, হতে পারে। কালকে তো একটা ধরুন একটা ছোট দল হতে পারে, আমাদের ভারতের রাজনীতিতে 4,500 পার্টি রয়েছে, সবার পক্ষে, সবার তো এই সেট আপ নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। আচ্ছা, তার পক্ষে তো সম্ভব না, এখানে আমায় বারণ করলে সঙ্গে সঙ্গে আমি কলকাতা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করে দিলাম, 1 ঘন্টার মধ্যে তার শুনানির জন্য উঠে গেল। সুতরাং সেই দল কি দলের রাজনীতি করবে না? আজকে কোনো দলই না, মনে করুন আপনার পাড়ায় একটা ঘটনা ঘটলো, পাড়ার 5 জন মানুষ মিলে ঠিক করলেন যেখানে আমি এর একটা প্রতিবাদ করবো, আপনি করতে পারবেন না। সরকারের যে সে ছাড়া কারোর কোনো কথা বলার জায়গা থাকবে না। লোকসভা, বিধানসভা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ওরা কথা বলবে, রাস্তায় দাঁড়িয়ে খালি ওরাই কথা বলবে, বাকি সবাই গলায় দড়ি বেঁধে বসে থাকবে। সুতরাং এখানে এখানে আদালতের একটা স্থায়ী নির্দেশ থাকা উচিত বলে আমরা মনে করি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, 2023 সালে, 21শে জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা যে লোক মানে স্পটে সভা করেছেন, যেখানে ঠিক সেইখানে তার 40 দিন পরে, 31শে অগস্ট, ওখানে সভা করার জন্য মোহাম্মদ সেলিম বিমান বসুর নামে পুলিশ এফআইআর করেছে, সেই মামলা এখনো চলছে ঠিক ওই জায়গায়। সুতরাং এইটা আমি তৃণমূলকেও যারা সমর্থন করেন তাদেরকেও জিজ্ঞেস করছি যে এইটা কি সত্যি সমর্থনযোগ্য, এটা কি মেনে নেওয়া যায়? প্রাক্তন বিজেপি সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদানের যে গুঞ্জন উঠেছে, সেটাকে নিয়ে তাহলে কি বলবেন? এটুকু বলবো যে জন বার্লা বাংলা ভাগ চেয়েছিল প্রকাশ্যে, এবং বলেছিল যে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে, গোর্খাল্যান্ড করতে হবে, আলাদা উত্তরবঙ্গ করতে হবে। হ্যাঁ, একদম বাংলা ভাগের ডাক দেওয়া একজন এখন তৃণমূল কংগ্রেসের সম্পদ হবেন। তারপরে তৃণমূল আবার বাংলা, বাঙালি, বাংলার অখণ্ডতার নাম করে বাংলা নিজের মেয়েকে চায় বলে লোকের ভোট চাইবে। যেরকম আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়ে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী, সেরকম ভাবে বাংলার মানচিত্রের ওপর তরোয়াল চালাতে চাওয়া জন বার্লা তৃণমূল কংগ্রেসের নেতা। রাম মন্দিরের বর্ষপূর্তি এবং সেই সময় শুভেন্দু অধিকারী বলছেন যে নন্দীগ্রামে আবার একটি রাম মন্দির তিনি তৈরি করবেন নিজের জায়গায়, নিজের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য তিনি গেস্ট হাউস বানাবেন, তিনি বিশ্রামাগার বানাবেন। কি বলবেন? দেখুন, আমরা আমরা মনে করি, আমি একটা যেটা এর আগেও আপনাকে বললাম, যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে থাকে তখন ও ইমাম বরকতির সঙ্গে গিয়ে মাথায় কাপড় বেঁধে বসে মোনাজাত করে, হাতে নামাজ পড়ে। সে আবার একজন ইন্টারভিউ দিতে শুনলাম, ভদ্রলোক, আমি সত্যি মিথ্যে জানি না, আইনজীবী একজন, আমি ইউটিউবেই দেখছিলাম কোনো চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন, বোধ একসময় শুভেন্দু অধিকারীর সাথে ঘুরতেন, বলছেন কার একটা বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেয়েছিল ওর সঙ্গে গিয়ে নাকি। তো ও যখন তৃণমূলে থাকবে তখন 3 বাটি গরুর মাংস খাবে। এবং ভদ্রলোক সেটা বলার পর আজ তো তার বিরুদ্ধে কোনো মামলাও করেনি, কি চ্যালেঞ্জ করে বলছেন, আমি তো বলছি শুভেন্দু খেয়ে যাবো, বলুক আমাকে 3 বাটি, 1 বাটি প্রথমে দিয়েছিল, পরে 2 বাটি খেয়েছিল। আর শুভেন্দুকে দেখলে বোঝাও যায় যে খেলে 1 বাটি খাবে না, 3 বাটি খাবে। ও 3 বাটি গরুর মাংস খেয়েছে নাকি। সে আবার এখন এসে বলছে রাম মন্দির বানাবে। সুতরাং আমরা বলছি, মানুষের কাছে আবেদন করছি, দেখুন এটা কোনো ধর্ম হতে পারে না। যিনি ইসলামে বিশ্বাস করেন তাকেও বলছি, শুভেন্দু অধিকারীর ওই নামাজ পড়াটা সত্যি ছিল না, আন্তরিক ছিল না। যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাকেও বলছি, ওর এই মন্দির তৈরি করা আর রামনবমী মিছিল করাটা আন্তরিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, একজন রাজনৈতিক নেতার কাছে আমরা আশা করব তিনি বলবেন যে আমি আমার উদ্যোগে স্কুল বানাবো, কলেজ বানাবো, হাসপাতাল বানাবো, স্বাস্থ্যকেন্দ্র বানাবো, ট্রেনিং সেন্টার বানাবো, যেখানে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে। তা না করে তিনি যদি বলেন যে এই মন্দির বানাবো, এই বানাবো, সেই বানাবো, করতে পারেন, এটা তার রাজনীতি। কিন্তু আমরা বামপন্থীরা মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করার রাজনীতি নয়। আমরা হাসপাতাল, স্কুল, কলেজ, হাইওয়ে তৈরি করার রাজনীতি, গ্রামের সড়ক তৈরি করার রাজনীতিতে বিশ্বাস করি। সবশেষে আমি যেটা বলবো, যে এত কিছুর পরেও এটা বলতে হবে যে শুভেন্দু অধিকারী যদি নিজের দলের লোকেদের টাকায় এটা করে, আমি রাজনৈতিকভাবে একমত না হতে পারি, কিন্তু এইটুকু অন্তত ঘটনা যে সেটা সরকারের টাকায় হচ্ছে না, মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে না। রাম মন্দির যেভাবে অযোধ্যায় তৈরি করা হয়েছে আমরা তার বিরোধী, কিন্তু এটা ঘটনা রাম মন্দির সরকারের টাকায় হয়নি।
অত ঘুরপথে সরকার সেখানে টাকার ব্যবস্থা করেছে আমি যে বলতে পারবো না, কিন্তু সরকারের টাকায় সরাসরি হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দীঘাতে একেবারে সরকারের টাকায় মন্দির বানিয়েছেন, সরকারের টাকায় ধর্মস্থান বানিয়েছেন। উনি যদি সরকারের টাকায় মসজিদও বানাতেন একই রকম ভাবে তার নিন্দে করতাম। উনি যদি সরকারের টাকায় গির্জাও বানাতেন একই রকম ভাবে তার নিন্দে করতাম। সরকারের টাকায় মন্দির কেন তৈরি হবে, সরকারের টাকায় মসজিদ কেন তৈরি হবে, সরকারের টাকায় গির্জা বা গুরুদুয়ারা কেন তৈরি হবে? শেষ একটা প্রসঙ্গে যাব, বারংবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সমালোচকরা কথা বলেছেন। একেবারে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সর্বসমক্ষে চলে এলো। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন রাজ্যের ব্যস্ততম নেতা, কারণ তিনি যেহেতু সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন। তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীও কিন্তু সুকান্ত মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েননি। কি বলবেন, দিলীপ ঘোষের পর এবার কি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুই দল? দেখুন, আমি সাধারণভাবে অন্য দলের বিষয় যেগুলো কিনা বৃহত্তরভাবে মানুষকে কোনোভাবে প্রভাবিত করছে না, আমি তাই নিয়ে কথা বলতে চাই না। আপনি আমাকে প্রশ্নটা করছেন বলে বা এর আগেও করলেন বলে আমি আপনাকে একটা কথা বলছি। দেখুন, ধরুন আমার সাথে সিপিএম এর আর 5 জনের 5টা প্রশ্নে একটা জায়গায় মতের অমিল থাকতে পারে। এটা থাকে না এমন না। আমাদের পার্টিতেও বহু প্রশ্নে অনেক দ্বন্দ্ব হয়। 96 সালে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল কি ছিল না, কংগ্রেসের সঙ্গে জোট করা উচিত কি উচিত নয়, থেকে শুরু করে আরো ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে, তার এই পলিসি কি হবে না হবে, তাই নিয়ে তো একটা দলের মধ্যে বিতর্ক তো আছেই, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা ঘটনা আমাদের বিতর্কের থেকেও বেশি একটা কমন বোঝাপড়া রয়েছে। আমরা একটা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি ছাত্র জীবন থেকে। ধরুন, আমি যখন এসএফআই করেছি, আমার সাথে যে এসএফআই করেছে আজকে হয়তো সেই পার্টিতে এক স্তরের নেতা, আমি এক স্তরে কাজ করছি। আমাদের দুটো প্রশ্নে মতের অমিল থাকতে পারে, দুটো প্রশ্নে মতের মিলও রয়েছে। একটা একটা কি বলবো, এটা একটা আমরা একটা পরিবারের মতো, এবং এটা যে কোনো দলের ক্ষেত্রেই সত্যি। এটা কংগ্রেসের ক্ষেত্রে সত্যি, এটা বিজেপির ক্ষেত্রেও সত্যি হওয়া উচিত, এটা বাকিদের ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে সত্যি হওয়া উচিত। কিন্তু আপনি বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি এমন একটা এক্সেপশনাল দল, আমি আপনাকে কেন বলছি, ধরুন এখানে বিজেপিতে যারা আছে এদের একে অপরের সঙ্গে আপনি রাজনৈতিক বোঝাপড়া ছেড়ে দিন, কমন বন্ধুত্বের জায়গাটা কি বলুন তো? আজ থেকে কয়েক বছর আগে অব্দি এ ছিল তৃণমূলে, ও ছিল সিপিএম এ, সে ছিল কংগ্রেসে, আর একজন ছিল অন্য কোনো একটা দলে। প্রত্যেকে মানে বারোঘাটের জলকে সবাই একটা জায়গাতে গিয়ে পাড়ার সমস্ত আবর্জনা যেরকম কর্পোরেশনের একটা ডাস্টবিনে গিয়ে জমা হয়, তেমন বিভিন্ন রাজনৈতিক দলের আবর্জনা একটা কমন ডাস্টবিন বিজেপিতে গিয়ে জমা হয়েছে। এটা 3 বছর 4 বছর আগে অব্দি কেউ কারোর মুখ দেখতো না। শুভেন্দু ছিল এক দলে, সুকান্ত মজুমদার ছিলেন এক দলে, তার মনে করুন সিপিআই, এই যে কি নাম, খগেন মুর্মু, সে ছিল আর এক দলে। এদের কারোর সাথে কারোর কোনো আলাপ পরিচয়, বন্ধু বান্ধব, পরিবারকে চেনে না একে অপরের। হ্যাঁ, এদিকে এরা নাকি সবাই বিজেপি। সুতরাং এদের মধ্যে তো এই ধরনের দ্বন্দ্ব থাকবেই। এবং কেউ নিজের দল ছেড়ে অন্য দলে যায় কি এমনি এমনি, ধান্দার জন্যই গেছে সবাই। এবার সেখানে ধান্দা টানাপোড়েন থাকবে, স্বাভাবিক কথা, এটা হয়েছে।